আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। প্রিয় দর্শক, দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আপনাদের জন্য আজকেও থাকছে বেশ কিছু আন্তর্জাতিক খবর। আমরা চেষ্টা করব রাতের যে সংবাদটি দিব রাত 10টার দিকে, সেখানে আমরা বাংলাদেশের প্রসঙ্গটা হয়তো টানার চেষ্টা করব, কিন্তু আজকে এই সময়টাতে আন্তর্জাতিক বেশ কিছু খবর আমরা পেয়েছি, যেগুলো আপনাদের দেবার চেষ্টা করছি। প্রথম যে বিষয়টি সেটি হলো, নরেন্দ্র মোদী হঠাৎ করে ইসরায়েল সফরে গেলেন কেন, যখন ইরান, আমেরিকা, ইসরায়েলের মধ্যে বড় একটা লড়াই বা সংঘাত বাঁধতে যাচ্ছে। 2 নম্বর গুরুত্বপূর্ণ খবর, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর হামলার খবর পাওয়া গেছে। তিনি কেমন আছেন, কোথায় আছেন, সে বিষয়টি জানাবো। 3 নম্বর, ইরানের মিসাইল নিয়ে এখন পর্যন্ত টেনশনে আছে দখলদার এবং পশ্চিমা দুনিয়া, যে কারণে তারা সময় সুযোগ করে এখনো ইরানে আক্রমণ করতে পারছে না, কারণ ইরানের পাল্টা প্রতিরোধের আশঙ্কায় তাদের মূল ভয়ের কারণ। চলেন আমি 3টা প্রসঙ্গে আজকে আলোচনা আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। প্রথম, নরেন্দ্র মোদী এই মুহূর্তে কোথায় আছেন? তিনি ইসরায়েলে আছেন, অর্থাৎ গতকালকে তিনি ইসরায়েলে পৌঁছেছেন। তিনি যখন ইসরায়েলে পৌঁছন এবং ইসরায়েলের পার্লামেন্টে তিনি উপস্থিত হন, তখন তাকে করতালি দিয়ে পুরো ইসরায়েলের পার্লামেন্ট মেম্বাররা বরণ করে নেয়। দৃশ্যটা অদ্ভুত এবং অভূতপূর্ব। কিরকম? ইসরায়েলের পার্লামেন্টে নরেন্দ্র মোদী যখন যান এবং ইসরায়েলের সকল পার্লামেন্ট সদস্যরা মোদি মোদি বলে এইভাবে 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 করে তালি দিতে থাকেন, যেন ইসরায়েল তাদের সবচেয়ে বড় পরম বন্ধুকে পেয়েছে, যেটা তারা ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, বিল ক্লিন্টন, কিংবা তারপরে আমরা যদি দেখি মিস্টার বারাক হোসেন ওবামা, তাদের ব্যাপারও এরকম দৃশ্য আমরা দেখিনি। কিন্তু নরেন্দ্র মোদীকে এমনভাবে সংবর্ধনা দেয়া, এমনভাবে বরণ করার দৃশ্যটি সত্যিকার অভূতপূর্ব। ইসরায়েল এবং ভারতের মধ্যে তাদের যে সম্পর্কটা, গভীর বন্ধুত্বটা, এটা আবার প্রমাণ পেয়েছে। আসলে উদ্দেশ্যটা কি? একদিকে পাকিস্তানকে শত্রু ভাবছে দখলদাররা, একদিকে ইরানকে শত্রু ভাবছে, পুরো মুসলিম বিশ্বকে শত্রু ভাবছে, তুরস্ককে শত্রু ভাবছে, কিন্তু বন্ধু ভাবছে ভারতকে, বন্ধু ভাবছে আমেরিকাকে। কারণটা কি? নরেন্দ্র মোদী সেই পার্লামেন্টে বলেছেন, আমরা ইসরায়েলকে বন্ধু রাষ্ট্র ভাবি। শুধু ইসরায়েল নয়, আমরা ইসরায়েলের দুঃসময় বা ইসরায়েলের যে কোনো বিপদে সবার আগে তার পাশে থাকব। কখন এই কথাটা নরেন্দ্র মোদী বলছেন? যখন ইরানের উপর যে কোনো সময় আক্রমণ হতে পারে। তার মানে ইরানের এক সময়ের খুব কাছের মিত্র ভারত আজকে ইসরায়েলের মাটিতে দাঁড়িয়ে বলছে, ভারত ইসরায়েলকে যে কোনো বিপদে সাহায্য করতে চায় এবং ইসরায়েলকে রক্ষায় যে কোনো পদক্ষেপ ভারত নেবে। ইসরায়েলের পার্লামেন্টে ভারতের প্রধানমন্ত্রী বলছেন। তার মানেটা হলো যে ইরান স্পষ্ট কি বলবো, ভারতের মেসেজটি পাচ্ছেন যে ভারত আসলে কি বোঝাতে চাইছে তাদেরকে। এখানে ইরানের একটা ভুলের উদ্দেশ্য, মানে ভুলটা আসলে তুলে ধরা উচিত আপনাদের কাছে। সেটা হলো, পাকিস্তান এবং ইরানের মধ্যে লড়াই তো বহুদিন ধরে, জানেন তো, 47-এর পর থেকে। এই ইরান তার রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কৌশলগত কারণে হোক, তারা পাকিস্তানের বিরোধিতা করে এবং তারা বরাবরই ভারতের পক্ষে থাকে। এবং ভারত এই ইরানকে ব্যবহার করে আফগান এবং ইরান সীমান্ত দিয়ে পাকিস্তানকে বারবারই উত্তেজিত করেছে। পাকিস্তানে অনেক আক্রমণের ঘটনাও ঘটেছে এবং আমরা দেখেছি যে ইরান সবসময় যে কোনো ইস্যুতে পাকিস্তানের বিপক্ষে দাঁড়িয়ে তারা দাঁড়িয়েছে ভারতের পক্ষে। এই এই ইরান, যে ইরানের কথা বলছি আজকে, সেই ইরান খেয়াল করে দেখেন যে কি ভাগ্যের নির্মম পরিহাস। সেই ইরানের বিরুদ্ধে ভারত ইসরায়েলে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিচ্ছে, যারা ইসরায়েলকে যে কোনো বিপদ থেকে রক্ষে পাশে থাকবে। আর আমাদের সেই মুসলিম দেশ ইরান, তারা পাকিস্তানের ব্যাপারে
তাদের ভুল সিদ্ধান্ত বুঝতে পেরেছে, অথচ সেই পাকিস্তান এখনো গোপনে গোপনে ইরানকে সাহায্য করছে। ইরান তার কি বলবো ভুল বুঝতে পেরেছে, নাকি ইরান তার কৌশলে কোনো পরিবর্তন এনেছে জানি না। যদি ইরান তার ভুলটি বুঝতে পারে, আমার মনে হয় এটা ইরানের জন্য সবচেয়ে বড় পাওয়া হবে। কারণ এই পাকিস্তান বা এই তুরস্ক ইরানকে এখন যে সাপোর্টটা দিচ্ছে, এটা ইরান কল্পনা করেনি। অথচ এই ইরান এই কি বলবো আপনাদের তুরস্কের মধ্যে বহুবার বহুত কুকাজ করেছে। এখন পর্যন্ত তারা সুযোগ পেলে তুরস্কের বিরুদ্ধে কাজ করে, এবং তুরস্কের এরদোয়ান সরকারের বিরুদ্ধে ইরান তার সর্বোচ্চ গণমাধ্যম ব্যবহার করে। কিন্তু এখন পর্যন্ত তুরস্ক ইরানকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে। আশা করবো ইরান এবার আর অকৃতজ্ঞ হবে না। আসেন 2 নম্বর খবরটি। 2 নম্বর খবরটি হলো যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, এটি গতকালকের খবর, একটু বাসি হয়ে গেছে, বাট আমি আপনাদের দেইনি, বাট এটার অনেকগুলো সংযুক্তি খবর আছে, সেটার একটু আলোচনা আনতে হবে, সেজন্য এটা বললাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির যে বাসভবন বা রাষ্ট্রীয় ভবন, এখানে এমইকে নামে একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপের হামলার খবর পাওয়া গেছে। ইরানের মধ্যে এই সন্ত্রাসী গ্রুপটিকে রাষ্ট্র সম্মানী একটি মানে গ্রুপ আছে, যেটাকে ইরানের সরকার মানে সন্ত্রাসী ঘোষণা করেছে। রোজা রেখে আসলে সংবাদী করতে গেলে যেটা হয়, কথা আটকে যাচ্ছে, ব্রেন সাপোর্ট দিচ্ছে না, অনেক সময় হয় এরকম। তো ইরানের রাষ্ট্র যে এমইকে নামের যে সংগঠনটিকে সন্ত্রাসী তকমা দিয়েছে বা সন্ত্রাসী হিসেবে লিস্টেড করেছে, সেই সংগঠনটি গত রাতে বা গতকাল ইরানের প্রায় 250 সদস্য নিয়ে রাষ্ট্রীয় ভবনে হামলা করেছে, রাষ্ট্রীয় আয়াতুল্লাহ আলী খামেনির ভবনে হামলা করেছে, এমন একটি খবর পাওয়া গেছে কয়েকটি সূত্রের মাধ্যমে। বলা হচ্ছে যে সেই আক্রমণে তাদের 150 সদস্য ফেরত গেছে, কিন্তু 100 সদস্য আর ফেরত যেতে পারেনি। সেই সংগঠনটি বলছে যে আমাদের বাকি 100 গ্রেফতার নাকি মারা গেছে, আমরা জানি না। প্রশ্ন হলো, ইরানের সর্বোচ্চ নেতার উপর এই হামলার ঘটনা কি করে ঘটলো? তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে যে না, এমন কোনো ঘটনা নেই, একটা ঘটনা ঘটেছে, সেটি তারা কন্ট্রোল করে ফেলেছে। তবে কয়েকটি সূত্র বলছে ইরানে ফজরের সময়, সুবহ সাদেকের সময়টিতে ব্যাপক ধামাকা শোনা গেছে, ব্যাপক বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। তার মানে হলো যে এই ঘটনার সত্যতা আছে। তো ইরানের গণমাধ্যম তো সবসময় আপনারা জানেন যে সেন্সর, এখানে রাষ্ট্রের অনুমতি ছাড়া খুব একটা গণমাধ্যম তাদের খবর প্রকাশ করতে পারে না। এখন বিষয়টা দাঁড়িয়েছে এরকম যে ইরানের সর্বোচ্চ নেতার জীবন সবচেয়ে বেশি হুমকি, সেটা আমেরিকা বা ইসরায়েল শুধু নয়, তার দেশের ভেতরে একটা বড় বিদ্রোহী গ্রুপ লেগে গেছে তার প্রাণনাশের জন্য। বলা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বাসায় থাকেন না, তিনি শেল্টার জোনে চলে যান। তার জন্য গোপন শেল্টার জোন তৈরি করা হয়েছে, তিনি রাষ্ট্রীয় কাজে উঠে আসেন। এই তথ্যটি পেয়েছে গোয়েন্দাদের মাধ্যমে আমেরিকা এবং ইসরায়েল। তারপর সেই সূত্র ধরে সেই বাহিনীটি সেখানে ঢুকে পড়ে 250 সদস্য নিয়ে, এবং তারা ব্যাপক বিস্ফোরণ ঘটায়। কিন্তু ইরানের রাষ্ট্রীয় বাহিনী বা নিরাপত্তা বাহিনীর সাথে তারা পেরে ওঠে না। সেখানে 100 জন গ্রেপ্তার অথবা 100 জন মারা গেছে, এটা ক্লিয়ার না, যেহেতু ইরান বলছে না এই বিষয়ে কিছু। 150 জন ফেরত চলে গেছে। বলা হচ্ছে যে ইরানে যারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, যারা খামেনির সাথে মিটিং করেন, তারা প্রকাশ্যে আসেন না, তাদেরকে বিশেষ একটি জায়গা থেকে চোখ বেঁধে আনা হয়, শরীরে থাকা সকল ডিভাইস সরিয়ে রাখা হয়, এবং খামেনির কাছে এনে খামেনির সাথে বৈঠক করানো হয় এবং চোখ বেঁধে তাদেরকে সরিয়ে ফেলা হয়। কারণ কোনোভাবে তারা যেন বুঝতে না পারে খামেনি কোথায় আছে, কোন অবস্থায় আছে, সেটা কোন জোন, কোনো ডিভাইস থাকে না তাদের সঙ্গে, যাতে তারা বুঝতে না পারে সেই ডিভাইসে যে তেহরান থেকে বা ওইটার লোকেশন বা জিপিএস কত দূর। তার মানে হলো শত্রুর হাত থেকে খামেনিকে রক্ষায় এই মুহূর্তে ইরান তার সর্বোচ্চ সিকিউরিটি ব্যবহার করছে, এবং খামেনিকে হত্যায়
শত্রুরা সর্বোচ্চ চেষ্টা করছে, অর্থাৎ একটা পক্ষ রক্ষার চেষ্টা করছে, একটা পক্ষ হত্যার চেষ্টা করছে। বলা হচ্ছে সেই যে গ্রুপটি, সশস্ত্র গ্রুপটি হামলা করেছে তাদের নেপথ্যে আমেরিকা কিংবা দখলদারদের হাত রয়েছে, এমনটি ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দর্শক, ইতিমধ্যে হিজবুল্লাহর প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যদি কোনো যুদ্ধ বাধে তারা নিরপেক্ষ অবস্থানে থাকবে, অর্থাৎ তারা কোনো পক্ষে দাঁড়াবে না। কিন্তু যদি ইরানের সর্বোচ্চ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপর কোনো আক্রমণ হয় বা তাকে জীবন নাশের চেষ্টা করা হয় বা জীবন নাশ করা হয়, সেক্ষেত্রে হিজবুল্লাহ তার সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে। এবং শুধু ঝাঁপিয়ে পড়বে নয়, হিজবুল্লাহ যতক্ষণ টিকে থাকবে তারা শত্রুর বিরুদ্ধে সেই লড়াইটা করবে। তার মানে হিজবুল্লাহ বলে দিচ্ছে তাদের মিশনটা বা প্ল্যানটা, সেটা হলো ইরান ইসরায়েল লড়াই হলে তারা চুপ থাকবে, কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির উপর যদি কোনো হামলা হয় এটা হিজবুল্লাহ মানবে না। তারা বলছে যে আমরা একযোগে আমাদের সকল মিসাইল ব্যবহার করব, এতে আমরা টিকে থাকি পৃথিবীতে কিংবা না থাকি, আমরা শত্রুর পুরোটাকে, মানে আমাদের পুরো শক্তিটাই শত্রুর বিরুদ্ধে ব্যবহার করব। তার মানে হিজবুল্লাহ বোঝাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি তাদের রেড লাইন। এই রেড লাইন যারা ক্রস করবে তাদের জন্য তারা সর্বোচ্চ গজব নামাবে। এখন ইরানের উপর দখলদারদের আক্রমণ বা আমেরিকার হামলা পরিকল্পনাগুলো বারবারই পরিবর্তন হচ্ছে। কখনো মনে হচ্ছে যে কোনো সময় তারা আক্রমণ করবে, কখনো মনে হচ্ছে তারা একটু ভয়ে বা হিসেব নিকেশে ভুলভাল করার কারণে সেটাকে শুধরে নিচ্ছে। সাম্প্রতিক সময় অনেকগুলো খবর এসছে এবং এমনও জানা গেছে যে ইরান এমন কিছু মিসাইল প্রস্তুত রেখেছে যে ইরানে আক্রমণের সঙ্গে সঙ্গে ইরান আমেরিকার সবচেয়ে গর্বের জায়গা, তাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন, এটাকে ধ্বংস করে দেবে এবং মধ্যপ্রাচ্যে থাকা ইরানের আশপাশে যতগুলো টাওয়ার সিস্টেম অর্থাৎ রাডার সিস্টেম আছে প্রত্যেকটাকে ধ্বংস করে দেবে। ইরান বলছে যে মধ্যপ্রাচ্য এবং তাদের পার্সিয়ান গালফে অথবা উপসাগরীয় অঞ্চলে আমেরিকার যে জাহাজগুলো আছে, ওয়ারশিপ কিংবা তাদের যেই কি বলবো যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সহ বা তাদের সকল ব্যবস্থাগুলো যুদ্ধের জন্য যেগুলো তারা টেনে এনেছে সিরিয়া থেকে ইরাক সীমান্তে, আরো সৌদি, বাহরাইন, আরব আমিরাত, কাতার, কুয়েত, জর্ডান, যে অঞ্চলগুলোতে আমেরিকার ঘাঁটি আছে একটা ঘাঁটিও নিরাপদ থাকবে না, প্রত্যেকটা ঘাঁটিতে আক্রমণ করবে ইরান একযোগে। আর ইরানের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে তারা আক্রমণের প্রথম ধাপই তারা শত্রুকে সর্বোচ্চ প্রতিঘাতটা করবে। মানে আমাকে আক্রমণ করবেন, আমি আপনার সাথে আলোচনা করবো, এটা হবে না। ইরান আর আলোচনা করবে না, আক্রান্ত হবার সাথে সাথে ইরান জবাব দিবে, সেটা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। তারা বলছে যে আমরা পূর্বের মতো একইভাবে এবার আমাদের শত্রুকে মোকাবেলা করব না, আমরা নতুন আদলে করব। আমরা বারবারই আলোচনা চেয়েছি কিন্তু শত্রু আমাদের সাথে আলোচনার নামে হামলা করেছে এর আগে, তো এবার আমাদের উপর হামলা হলে আমরা সেই হামলাটা মোকাবেলা করব আমাদের শক্তিমত্তার উপর ভিত্তি করে। তার মানে আমেরিকা এই বিষয়টি বুঝতে পেরেছে যে এখন ইরানের উপর হামলা হলে ইরান যে পাল্টা জবাব দেবে এটা লম্বা যুদ্ধের দিকে টেনে নেবে। আর আমেরিকা আসলে এই সময় লম্বা যুদ্ধ করতে চায় না, তারা সংক্ষিপ্ত একটা আক্রমণের মাধ্যমে বিজয় তুলে নিতে চায়, যেটা ইরানে হয়তো তারা পারবে না। যে জন্য আমি কালকে না পরশু দিনের খবর আপনাদের বলেছিলাম যে ইরানের বিরুদ্ধে মার্কিন জেনারেলরা আসলে যুদ্ধ করতে চাইছেন না। সিআইএ প্রধান, তাদের জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান, তারা প্রত্যেকেই ট্রাম্পকে বলেছেন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে, আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।